প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অশেষ শুভকামনা সবার জন্য। নরেন্দ্র মোদী সরকারের 12 বছরের শাসনামলে এত বড় ধাক্কা বিজেপি আর কখনো পেয়েছে কিনা সে বিষয়ে যথেষ্ট সন্দেহের অবকাশ আছে। প্রিয় দর্শক শ্রোতা, গতকাল শনিবার নয়াদিল্লির যন্তর মন্তরে পার্লামেন্ট ভবনের কাছাকাছি সিজেপি বা ককরোচ জনতা পার্টির যে বিশাল সমাবেশটি হয়ে গেল, গণমাধ্যমের সূত্রে জানা গেছে সেখানে 6 থেকে 7,000 সদস্য সিজেপির মজুদ ছিলেন সেই বিক্ষোভ সমাবেশে, প্রতিবাদ সমাবেশে, এবং তারা সেই সমাবেশটি সফল করলেন। প্রিয় দর্শক শ্রোতা, এই সিজেপির জন্ম মাত্র সেদিন 3 সপ্তাহ বোধহয় হয়েছে, আর এটি ছিল একটি ব্যঙ্গাত্মক অনলাইন প্ল্যাটফর্ম। তো শুরুতে অনেকেরই ধারণা ছিল যে এই ককরোচ জনতা পার্টি, যেটির নাম বিজেপি, যে দলটি আছে হিন্দুত্ববাদীদের, সেই দলের নামের সঙ্গে মিলিয়ে রাখা হয়েছে, যাকে আপাত দৃষ্টিতে তাদের একটি মিত্র সংগঠন বলে মনে হতে পারে। সেই সিজেপি অনলাইন প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করে গত 16 মে। তো তারপর থেকে এটি নিয়ে ব্যাপক হইচই পড়ে যায় বিশ্বব্যাপী, আসলে শুধু ভারতবর্ষে না, সারা পৃথিবীর নজর কাটতে তারা সক্ষম হন, নজর কাড়েন তারা। আর বিশেষভাবে এই দলটির প্রতিষ্ঠাতা যিনি অভিজিৎ দীপকে, তিনি যুক্তরাষ্ট্রের বস্টন ইউনিভার্সিটিতে ইন্টারন্যাশনাল রিলেশনস নিয়ে মাস্টার্স করছেন। ইতিমধ্যে তার একটি ব্যাচেলার্স ডিগ্রি সাংবাদিকতায় ভারতের পুনে বিশ্ববিদ্যালয় থেকে তিনি সেই ডিগ্রিটি নিয়েছিলেন, এবং 2024-এ মাস্টার্স করতে যুক্তরাষ্ট্রের বস্টন ইউনিভার্সিটিতে যাওয়ার আগে এই অভিজিৎ দীপকে আম আদমি পার্টির কমিউনিকেশন স্ট্র্যাটেজিস্ট কিংবা যোগাযোগ কৌশলবিদ হিসেবে কাজ করেছেন বছর 1.5-2 মতো। এবং তার সম্পর্কে আরও একটি ইন্টারেস্টিং তথ্য হলো, তিনি ভারতের দলিত সম্প্রদায়ের লোক। প্রিয় দর্শক শ্রোতা, দলিতরা অস্পৃশ্য, যারা উচ্চ বর্ণের হিন্দু বলে নিজেদের মনে করেন, জাতপাতে বিশ্বাস করেন, তাদের কাছে দলিত মানে একটি অস্পৃশ্য শ্রেণী, অর্থাৎ তাদেরকে স্পর্শ করা যাবে না, তারা আনটাচেবল, স্পর্শ করলে জাত যাবার সম্ভাবনা আছে। তো সেই দলিত সম্প্রদায়ের একজন মানুষ। তো এইসব বিশেষ কারণে দীপকে ভারতের তরুণ সম্প্রদায়ের সঙ্গে রিলেট করতে পেরেছেন খুব চমৎকারভাবে। আর তিনি এই পার্টির এই ব্যঙ্গাত্মক অনলাইন প্ল্যাটফর্মের ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে ভক্ত অনুসারীর সংখ্যা রাতারাতি একেবারে ঈর্ষণীয়ভাবে, দর্শনীয়ভাবে বেড়ে যায়। প্রিয় দর্শক শ্রোতা, খুবই অবাক করা কাণ্ড, তাদের ইনস্টাগ্রামে এই মুহূর্তে 2,20,00,000 অনুসারী আছে, যা কিনা বিজেপি সরকারের, যে সরকারটি 12 বছর ধরে ক্ষমতায় আছে, বিজেপির অনুসারী সংখ্যার ইনস্টাগ্রামে দ্বিগুণ। অবিশ্বাস্য হলো এই তথ্যটি সত্য। তো যাই হোক, যেটি বলছিলাম, আর এই পার্টির শুরু বা জন্ম কিভাবে, তো জন্মের ইতিহাসটিও বেশ ইন্টারেস্টিং। এইটি আমাদের দেশের শেখ হাসিনা সরকারের আওয়ামী লীগ আমলের সঙ্গে বেশ খানিকটা মিলে কোনো একটি জায়গায়। আর সেটি হলো, প্রিয় দর্শক শ্রোতা, আমাদের নিশ্চয়ই জানা আছে, শেখ হাসিনা শিক্ষার্থীদের নিয়ে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের নিয়ে তথা সারা বাংলাদেশের শিক্ষার্থীদের নিয়ে একটি আপত্তিকর মন্তব্য করেছিলেন। শিক্ষার্থীদের রাজাকারের নাতিপুতি বলেছিলেন। তাতেই হাসিনার হয়ে গেছে, হাসিনার শেষের শুরু ছিল সেই বক্তব্য। পরবর্তীতে যদিও হাসিনা তার সেই বক্তব্য ঘুরিয়ে বলবার চেষ্টা করেছেন, সেইভাবে বলেননি বলে বলেছেন, বাট রক্ষা হয়নি, শেষ রক্ষা। পদত্যাগ করতে হয়েছে এবং লজ্জাজনকভাবে পালাতে হয়েছে। তো ঠিক এমনি একটি ঘটনার মধ্য দিয়ে কিন্তু সিজেপির জন্ম। সেটি হলো গত মাসেই মেতে ভারতের প্রধান বিচারপতি, চিফ জাস্টিস জনাব সূর্যকান্ত শিক্ষার্থীদের নিয়ে কিছু ব্যাফাস মন্তব্য করেন। তিনি একটি মামলার শুনানিতে ভারতের শিক্ষার্থীদের বেকার, পরগাছা, অলস, তাদের অনেকেই কিছু করতে না পেরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সময় ব্যয় করেন, অনেকে অধিকার কর্মী হয়ে যান, অনেকে সংবাদকর্মী হয়ে যান, অন্যদের আক্রমণ করেন সবসময়, এইসব মন্তব্য তিনি করেছিলেন। বাস, আর কি হয়ে গেল। আর এই মন্তব্য এবং বক্তব্য দৃষ্টি কাড়ে
অভিজিৎ দীপকের মতো মানুষের, আর তিনি সেই অনলাইন উদ্যোগটি গ্রহণ করেন। এবং তাদের শুরুতেই বলা ছিল যে তারাই শুধু এই দলটির সদস্য হবেন যারা অলস, যারা বেকার এবং যারা অনলাইনে প্রচুর সময় কাটান, এই শ্রেণীর মানুষই শুধু সেখানে এন্টাইটলড মেম্বার হওয়ার জন্য, এমন একটি ঘোষণা দিয়েই সেটি যাত্রা শুরু করেছিল। তো বলা যায় যে এইটি আসলে অলস এবং বেকারদের সংগঠন তাদের মতে, তাদের ভাষ্য মতে। তো যাই হোক, শুরুতে অনেকেরই ধারণা ছিল যে এই সংগঠনটি বাস্তবে কিছুই করতে পারবে না, রাজপথে তাদের কখনো দেখা যাবে না, এইটি একটি অনলাইন কনসেপ্ট এবং এটি একটি গেমিক, তারা একটি গেম খেলছে এবং সেটি খুবই তাড়াতাড়ি বুদবুদের মতো উঠেছে, আবার বুদবুদ মিলিয়ে যাবে। অর্থাৎ তাদের কর্মকাণ্ড কখনোই রাজনৈতিক রূপ পরিগ্রহ করবে না, অনলাইনে এটির জন্ম, অনলাইনে এটি শেষ হয়ে যাবে একটি সময়। তো সেই সব মানুষকে যারা এরকম ভেবেছিলেন, ভ্রান্ত প্রমাণ করে ঠিকই গতকাল প্রথম তারা সমাবেশ করলেন দিল্লির যন্তর মন্তরের সামনে। আগে থেকেই ঘোষণা দেওয়া ছিল। আর সমাবেশে অংশগ্রহণকারীরা তথা এই যে 2,20,00,000 মানুষের কথা বলছি, যারা ইনস্টাতে মেম্বার, এর বাইরেও আরও অনেকেই আছেন নিশ্চয়ই। তো সেই সংখ্যাটি আমরা জানি না, বাট বিশাল হবে সব মিলিয়ে। তো তারা আগে থেকেই জানতেন যে এই প্রতিষ্ঠাতা, সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে যুক্তরাষ্ট্র থেকে আসছেন এই সমাবেশে অংশগ্রহণ করবার জন্য শনিবারের। এবং ঠিকই শনিবার সকালে তিনি দিল্লি বিমানবন্দরে অবতরণ করেন এবং বিমানবন্দরে দৃশ্যমানভাবে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল, কয়েকটি ব্যারিকেডও দেওয়া হয়েছিল বিভিন্ন জায়গায়, কারণ পুলিশ নানা রকম আশঙ্কা করছিল যে তার আগমন ঘিরে কি হয়, যে কোনো কিছু হতে পারে। তো ইন্টারেস্টিং ব্যাপার হলো, কয়েক হাজার পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর সদস্য এই সিজেপির সমাবেশস্থল ঘিরে আশেপাশে তারা মজুদ ছিলেন। তারা অনেকেই হ্যাভিলি আর্মড ছিলেন, পুলিশ সদস্যরা। তো সব রকমের প্রস্তুতি তাদের ছিল কোনো রকম ঝামেলা হলে সেটি হ্যান্ডেল করবার জন্য। কিন্তু সমাবেশটি খুবই সুশৃঙ্খলভাবে হয়েছে, কারণ তারা ব্যানার ক্যারি করছিলেন, পিসফুল প্রোটেস্ট এরকম লেখা ছিল ব্যাকড্রপে, আমরা দেখেছি। তো পিসফুলি ছিল, তাদের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল যারা সমাবেশে অংশগ্রহণ করবেন তারা ভারতের পতাকা নিয়ে আসবেন, সঙ্গে বই নিয়ে আসবেন, এরকম একটি বার্তা ছিল। তো সম্ভবত এই জন্যে হবে যে বই লেখাপড়ার সঙ্গে যুক্ত। আর প্রধান বিচারপতি বলেছিলেন যে ভারতের শিক্ষার্থীরা পরগাছা কিংবা ককরোচ, তো সেই জন্যে তারা শিক্ষার্থী লেখাপড়ার সঙ্গে তাদের যোগাযোগ এবং তাদের মূল উদ্দেশ্য লেখাপড়া করা, লেখাপড়ার মাধ্যমে কিছু করা, এই বার্তাটি দেবার জন্য বোধহয় তারা বই আনবার চেষ্টা করেছিলেন বা বই নিয়ে আসতে বলেছিলেন। তো সেখানে নানা রকমের স্লোগান হয়। মূল স্লোগানটি হয়ে দাঁড়ায় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, প্রিয় দর্শক শ্রোতা। আর এর কারণ হলো, বিগত বছরগুলোতে ভারতে বিভিন্ন একাডেমিক পরীক্ষায়, বোর্ড পরীক্ষাগুলোতে এবং নিয়োগ পরীক্ষাগুলোতে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে, বিশেষভাবে তরুণ সম্প্রদায়ের পক্ষ থেকে, যারা কিনা ভারতের মূল জনসংখ্যার প্রায় অর্ধেক। ভারতে এই মুহূর্তে 142 কোটি লোক, আর তাদের প্রায় অর্ধেকই যাদের বয়স 30-এর নিচে। তো এই বিশাল সংখ্যক শিক্ষার্থী, তরুণ তরুণী, তারা খুবই ফুঁসে উঠছিলেন, কারণ ভারতের এই কম্পিটিটিভ পরীক্ষাগুলো দিয়ে সেই পরীক্ষাগুলো উতরে একটি সরকারি চাকরি পাওয়া অনেকের জন্যই সোনার হরিণের মতো। তো যখন সেই পরীক্ষাগুলোতে অনিয়ম কারচুপি হচ্ছিল বছরের পর বছর, ফল প্রকাশে অনিয়ম, প্রশ্ন ফাঁস, শুধু তাই না, মার্কিংয়ে ভুল, একাডেমিক পরীক্ষাগুলোতেও নানা ঝামেলা, তো শিক্ষার্থীরা বহুদিন থেকে এই পুঞ্জীভূত ক্ষোভ তারা পুষছিলেন। আর সেই ক্ষোভ গতকাল তারা উগরে দিলেন সেই যন্তর মন্তরের সামনে। প্রিয় দর্শক শ্রোতা, সেখানে দাবি উঠেছে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে যেতে হবে। আর তাদের প্ল্যাকার্ডে, ব্যানারে লেখা ছিল, ককরোচ আসছে, ধর্মেন্দ্র প্রধান যাচ্ছে। অর্থাৎ শিক্ষামন্ত্রীর পদত্যাগ তাদের চাই। আচ্ছা, তো এখন কথা হলো, এর বাইরে আর কি বিষয়ে কথা হয়েছে। ভারতের এই তরুণ সম্প্রদায় সবচেয়ে ইন্টারেস্টিং এবং সবচেয়ে মজার ব্যাপার হলো, নরেন্দ্র মোদীর বিজেপি সরকার, আরএসএস ঘরানার উগ্র দক্ষিণপন্থী হিন্দুত্ববাদীদের এই দলটি বিজেপি, তারা 2014 থেকে 12 বছর যাবৎ ভারতে কি করছে এটি পুরো বিশ্ববাসী সাক্ষী, আমাদের বলবার দরকার নেই। তারা কি পরিমাণ ধর্মান্ধতা প্র্যাকটিস করছে ভারতে, সারা বিশ্ব সেটি জানে। বিভিন্ন মানবাধিকার রিপোর্টে সেটি উঠে এসেছে। শুধু মুসলমানদের উপর তারা নির্যাতন চালিয়েছে বা চালাচ্ছে তা না, তাদের হাতে কেউ নিরাপদে নেই।
গত ক্রিসমাসের সময় আমরা দেখেছি 2025-এর খ্রিস্টানরা তাদের হাতে নির্যাতিত হয়েছে, উগ্র হিন্দুদের হাতে, বৌদ্ধরা নির্যাতিত হচ্ছেন, আর মুসলিমদের কথা তো বলেই লাভ নেই। তো এক সময়ে ধর্মনিরপেক্ষ দেশ বলে খ্যাত পৃথিবীব্যাপী ভারতের একটি সুনাম ছিল, সেই জায়গাটি তারা অনেক আগেই হারিয়েছে। আর এখন সুস্পষ্টভাবে ধর্মীয় কার্ড খেলা হচ্ছে, সংখ্যালঘুদের দমন, পীড়ন, নির্যাতন, তাদের অস্তিত্ব বিলীন হতে চলেছে অনেকের। যদিও মজার ব্যাপার হলো তারা আবার আঙ্গুল তুলছে আমাদের দিকে, বাংলাদেশের সাম্প্রদায়িকতার দিকে, ধর্মান্ধতার দিকে তারা আঙ্গুল তুলছে। অবস্থাটি এরকম, এই যেন একটি চালুনি কিংবা চালনি, যেটা দিয়ে আমরা আটা, ময়দা ইত্যাদি চালি। তো আমরা জানি চালুনিতে অসংখ্য ছিদ্র থাকে, হাজার হাজার লাখ লাখ। তো চালুনি সুইকে বলছে যে তোমার পেছনে একটা ছিদ্র। এই অবস্থা করছে বিজেপি এবং নরেন্দ্র মোদীর সরকার। তো গতকাল সেই মিছিল থেকে, সেই সমাবেশ থেকে শুধু শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি উঠেনি, শুধু পরীক্ষায় অব্যবস্থা, অনিয়ম, প্রশ্ন ফাঁস এইসব দূর করবার দাবি শুধু উঠেনি, আরও একটি দাবি উঠেছে সব কিছুকে ছাপিয়ে, যেটি আমাদের আশার আলো দেখায়। সেই দাবিটি ছিল হিন্দু মুসলিম রাজনীতি বন্ধ করো। কেউ কেউ এই স্লোগানও সেখানে তুলেছিলেন। তো বিশ্বাস করি সেই সব নরেন্দ্র মোদীর কর্ণকুহরে প্রবেশ করেছে এবং এই সিজেপি বা ককরোচদের এই পার্টিটিকে ছোট করে দেখবার কোনো অবকাশ নেই। যেমনটি বলছিলাম যে তারা ভাবছিলেন কিছু হবে না, তারা কেউ কেউ বলবার চেষ্টা করছিলেন এরা পাকিস্তানের চর, এরা আইএসআইয়ের চর, এরা ভারতের স্বার্থবিরোধী, এদের বিশেষ কেউ নিয়োগ করেছে, কারো অ্যাসাইনমেন্টে কাজ করছে। সব কিছুকে মিথ্যা প্রমাণ করে দিয়ে তারা প্রমাণ করেছেন তারা ভারতীয়দের দ্বারা, ভারতীয়দের জন্য এবং ভারতীয়দের একটি সংগঠন সিজেপি, ককরোচ জনতা পার্টি। যদিও নামটি ব্যঙ্গাত্মক, আর এই ব্যঙ্গাত্মক নামটি তারা রূপকার্থে ব্যবহার করেছেন প্রধান বিচারপতির তরুণ সম্প্রদায়কে সেই ককরোচের সঙ্গে তুলনা করা কিংবা পরগাছার সঙ্গে তুলনা করার বিষয়টিকে কেন্দ্র করে রাগ এবং ক্ষোভ থেকে তারা নিজেদের ককরোচ বলে দাবি করছেন। এবং গতকালের সমাবেশে তারা এটিও বলে দিয়েছেন সরকার চাইলে আমাদের দমন পীড়নের ব্যবস্থা করবার চেষ্টা করতে পারে, কিন্তু লাভ হবে না, কারণ ককরোচ সব পরিস্থিতিতে টিকে থাকে, এমনকি পারমাণবিক হামলা হলেও ককরোচ টিকে থাকে। তো তাদের এই নামকরণেরও তাৎপর্য আছে, আমি মনে করি বিশেষ তাৎপর্যপূর্ণ এই নামটি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা সেই ব্যঙ্গাত্মক অনলাইন প্ল্যাটফর্মের রাজনৈতিক স্বরূপটি গতকাল দেখতে পেলাম। এবং আজ রবিবার মহারাষ্ট্রের ছত্রপতির সম্ভাজিনগর জেলায় নিজের বাড়িতে, নিজ বাসায় অভিজিৎ দেবকে সাংবাদিকদের সঙ্গে আজকে কথা বলছিলেন। তো তিনি জানালেন যে 1 সপ্তাহ সময় বেঁধে দেওয়া হয়েছে, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে যেতে হবে, আর তারা এই আন্দোলন পুরো ভারতে ছড়িয়ে দেবার চেষ্টা করছেন। এটি কোনো আঞ্চলিক বিষয় নয়, এটি এখন পুরো ভারতের বিষয়। তো আগামী দিনে কি হয় আমরা জানি না। মোদী সরকার এতদিন নিশ্চিন্তে নিরাপদে ছিলেন যে তাদের কোনো প্রতিদ্বন্দ্বী নেই, তারা অপ্রতিদ্বন্দ্বী, কিন্তু সিজেপির আবির্ভাব সে কথা বলছে না। আগামী দিনে এই বিষয়টি কোথায় যেতে পারে সেটির পূর্ব অভিজ্ঞতা কিন্তু আমাদের আছে। প্রিয় দর্শক শ্রোতা, 2022-এ শ্রীলঙ্কার আন্দোলনের কথা যদি মনে করি, শ্রীলঙ্কার সরকারও কিন্তু কম হাইপ তৈরি করেনি মোদির মতো শ্রীলঙ্কায়। আমরা যদি নেপালের আন্দোলনের কথা বলি সাম্প্রতিককালের, আমরা যদি বাংলাদেশের 2024-এর 5 আগস্টের কথা বলি, কিংবা আমাদের মনসুন রেভলিউশন কিংবা জুলাই অভ্যুত্থানের কথা বলি, তাহলে এই সব কিছুই আমাদের শিক্ষা দিচ্ছে শুধু একটি স্ফুলিঙ্গ দরকার হয় যার সময় মতো জ্বলে ওঠে বিশাল আকার নিয়ে, বিশাল শক্তি নিয়ে। সো আগামী দিনে কোন দিকে যাবে বিষয়টি, মোদী সরকার কতটা চ্যালেঞ্জড ফিল করবে এবং এইটির শেষ পরিণতি কি হবে, একটি পরিপূর্ণ রাজনৈতিক আন্দোলনে রূপান্তরিত হবে কিনা সিজেপি, এইটি জানবার জন্য আমাদের সম্ভবত খুব বেশি সময় ধরে অপেক্ষা করতে হবে না। তো দেখা যাক মোদী এবং তার দল, তার সরকার সিজেপিকে কিভাবে মোকাবেলা করে। প্রিয় দর্শক শ্রোতা, অনেক অনেক ধন্যবাদ জানবেন, সঙ্গে থাকবেন।